পেশেন্টের অবস্থা এতই খারাপ যে এখন তাকে সময় না দিলে এবং সব পুরো টিম নিয়ে কাজ না করলে সে মারা যাচ্ছে, খুবই মুমূর্ষ। এই মুহূর্তে তার ডিউটি টাইম শেষ বলেই সে বাড়ি চলে আসতে পারবে না। একটা নির্ধারণ করার সময় আছে, বাট রোগীর জন্য থাকতে হতে পারে আরও বেশি সময়। এখন এটা হয়তো নন মেডিকেল পার্সনরা অনেক সময় নাও বুঝতে পারে, যেটা কিনা একজন চিকিৎসক সে নিজে প্রতিনিয়ত তার ওয়ার্ক ফিল্ডে ফেস করে আসছেন, সে কিন্তু ইজিলি জিনিসটা গ্র্যাব করতে পারে। আর ওয়াইফের প্রতিও সে এই ব্যাপারগুলো কিন্তু ইজিলি বুঝতে পারে। যদি মেডিকেল সেক্টরের কোনো মেয়ে হয়, তিনি অবশ্যই এই জিনিসটা সম্পর্কে অবগত যে আমার হাজব্যান্ডকে আমি একজন নন মেডিকেল পার্সন হলে যতটুকু আমি ফ্যামিলিতে তাকে টাইম পেতাম, হয়তো আমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। এই মন মানসিকতা তার এমবিবিএস লাইফ থেকেই সে মাথার মধ্যে তার গেঁথে যায়। ফলে দেখা যায় যে তাদের পারিবারিক সম্পর্কের মধ্যে কোনো সমস্যা হয় না। সো এইটাই একটা গুরুত্বপূর্ণ কারণ বলে আমার কাছে মনে হয় যে মেডিকেল একজন ডক্টর, মেল ডক্টর, তিনি তার ওয়াইফকেও পার্টনারকেও চান যে সে যেন একজন ডক্টর হয়। প্রিয় দর্শক, মেডিভার্সের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আবু রাই মনির। আজকে আমরা কথা বলবো চিকিৎসক দম্পতির নেপথ্য যে গল্পগুলো থাকে, তারা তাদের জীবনটা কিভাবে পরিচালনা করেন, তাদের সমস্যা, সম্ভাবনা এবং তাদের এইগুলো ওভারকাম করার যে তাদের যে কৌশলগুলো, সেইগুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। এই জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের 13তম ব্যাচের শিক্ষার্থী ডাক্তার শরীফুল ইসলাম এবং ডাক্তার মাইমুনা ভুইয়ামুন। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা চিকিৎসকদের জীবনধারা নিয়ে একটু জানার জন্য আগ্রহ আমাদের মধ্যে তৈরি হয়েছে। সাধারণ মানুষ চিকিৎসা পেশাকে কিভাবে দেখেন, বিশেষ করে বাংলাদেশের দুটো পেশা, বাংলাদেশ শুধু না, বৈশ্বিক অবস্থান থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ইঞ্জিনিয়ার এবং চিকিৎসকদেরকে সবাই একটু আলাদা চোখে দেখতে চান। তো তাদের ব্যাপারে তাদের জানারও একটা আগ্রহ থাকে আর কি। ওই চিন্তা থেকে আমরা আমাদের অনুষ্ঠান আজকে সাজানো। আমরা শুরুতে জানতে চাই ডাক্তার শরীফুল ইসলাম আপনার কাছে যে চিকিৎসা পেশাকে কেন বেছে নিয়েছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আসলে যে আমি ছোটবেলা থেকে আমার যখন থেকে আমি বুঝতে শিখেছি আসলে যে আমার প্রফেশন সামনে কি হতে পারে কি, তো সেই সময় আমার ইচ্ছা ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাইডে যাওয়ার জন্য, যে আমি ইঞ্জিনিয়ার হব। কিন্তু দেখা গিয়েছে যে আমার আব্বু আম্মু, আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছেন, আমাদের পরিবারে ওইভাবে এমবিবিএস ডাক্তার আগে থেকে ছিল না। সো তাদের খুবই ইচ্ছা যে আমি পরিবারের ছোট সন্তান, যে তাকে ডাক্তারি পড়ানো যদি যায় সেটা যেভাবেই হোক চেষ্টা করতে হবে। তো আমাকে তারা যখন বোঝালেন জিনিসটা, তখন থেকে আসলে আমি মন থেকেই এটাকে অ্যাকসেপ্ট করেছি এবং আমি আমার ওই চিন্তাটা বাদ দিয়েছি যে আমি ইঞ্জিনিয়ার হব বড় হয়ে। এটা বাদ দিয়ে তখন থেকে আমি আমার বাবা মায়ের যে ইচ্ছাটা ছিল সেটার সাথে আমার ইচ্ছাটাকে অ্যালাইন করে আমি তখন থেকে আমি ঠিক করে নিয়েছি যে ইনশাল্লাহ আমি যেভাবেই হোক আমি ডক্টর হতে চাই, একজন এমবিবিএস ডক্টর হতে চাই। তারপর অনেকে বিভিন্ন সময় বলেছে যে এটা আসলে খুবই কঠিন একটা জার্নি, তুমি বুঝে শুনে ডিসিশন নিও, বিশেষ করে ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন এরকম অনেকে বলেছেন। কিন্তু আমি তখন একটা কথাই ভেবেছি যে আসলে যত কঠিন পেশাই হোক না কেন, আমার আগে অনেকে সেটা উতরিয়েছেন, এখনও পড়ছেন এবং ভবিষ্যতেও যত কঠিনই হোক না কেন অসংখ্য লোক ডক্টর হবেন। সো আমি যেহেতু আমার বাবা মায়ের ইচ্ছা, আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই এবং আমিও যেহেতু মন থেকে এটা চাই, যেটা আমি সবসময়ের জন্য রচনায় লিখে এসেছি, বাংলা হোক ইংলিশে হোক, সবসময় এই মিন লাইফ রচনাতে আমি লিখে এসেছি যে আমি ডাক্তার হতে চাই, দেশের সেবা করতে চাই। তো সেই জায়গা থেকে আমি যতই কঠিন হোক না কেন জিনিসটাকে আমি ওন করেছি এবং আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যে আমি যাতে আমি সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়ে একজন বড় ভালো সৎ আদর্শবান ডাক্তার হতে পারি। এবং আমি মনে করি যে সেই ধাপেরই কিছু অংশ এগিয়েছি, সামনে আরও অনেক বড় একটা জার্নি বাকি। সো একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমার বাবা মায়ের যে পরিকল্পনা, তাদের যে চিন্তা ছিল সেটাকে সম্মান জানানো এবং এটাকেই আমি অন করেছি এবং মানবতার সেবা করা, এটাই। ধন্যবাদ। এমন আপনি কেন চিকিৎসা পেশাকে বেছে নিয়েছেন? আসলে একটা বিষয়, ধন্যবাদ প্রশ্নটার জন্য। কারণ একটা বিষয় হচ্ছে যে পেশা আমি সেটাই বেছে নিব যেটা আমার মন বলে, তাই না? আমি কখনো আমার জীবনে একটা বিষয়কে সবসময় গুরুত্ব দিতাম যে আমি আমার জীবনে কখনো আমার কোনো ব্যর্থতার জন্য আমার বাবা মাকে ব্লেম করতে চাই না। আমার সফলতা বা ব্যর্থতার জন্য সেটার জন্য আমি দায়ী। আমার সফলতার জন্য অবশ্যই আমার বাবা মা দায়ী, কিন্তু আমার ব্যর্থতার জন্য আমার বাবা মা দায়ী না। এখন আমার বাবা মার জন্য যেটা চায় সেটাই আমার হতে হবে, এই জিনিসগুলো আমি কখনো চিন্তা করতাম না। তবে আমার বাবা মাও আমাকে বলতেন, আমার একটু ভিন্ন আমার হাজব্যান্ডের থেকে, সেটা হচ্ছে আমার বাবা আমাকে সবসময় বলতেন তুমি যেটা চাও সেটাই।
কিন্তু আমি এটা সবসময় বুঝতাম তারা কিন্তু মনে মনে আমাকে চিকিৎসক হিসেবে দেখতে চাইতেন। কারণ আমার বাবাকে একবার আমি বলতে শুনেছি আমার এক আত্মীয়ের সাথে, মেয়েকে যদি ডাক্তার বানাতে পারতাম ভালোই লাগতো, এরকম। তো আমি কিন্তু বুঝতাম তারা চান, কিন্তু তারা আমাকে কখনো প্রেশার দিতেন না। পরবর্তীতে আমি কিন্তু ম্যাথে ভালো ছিলাম। আমার কলেজের, আমি আমার স্যারের নাম নিচ্ছি, জামাল স্যার, তিনি আমাকে খুবই ভালোবাসতেন এবং আমাকে বলতেন বাঘিনী, কেননা আমি ম্যাথে খুব ভালো ছিলাম। তো আমার ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ার, শুরুর দিকে একটু ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ারিংয়ে যাবো কি না। কিন্তু আমি একটা জিনিস একদিন ভাবলাম যে যখন কিনা আমি একটা মেশিন ঠিক করব, যদিও এটা পার্সন টু পার্সন থিঙ্কিংগুলো ভ্যারি করে, আমারটা বলছি, একটা মেশিনকে আমি যখন রিপেয়ার করব নষ্ট হয়ে যাওয়ার পর, সেই মেশিনটা যখন ঠিক হয়ে যাবে, সেই মেশিনটা কিন্তু আমাকে থ্যাঙ্কস দিবে না। কিন্তু আমি যখন একজন অসুস্থ মানুষকে চিকিৎসা দিব এবং আল্লাহর ইচ্ছা সে যখন ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, সেই মানুষটা কিন্তু আমাকে থ্যাঙ্কস দিবে, আমার জন্য সে তার যে একটা দোয়া থাকবে, এই জিনিসটা আমার কাছে খুবই প্রাণবন্ত লাগে। এবং আমার কাছে এই পেশাটা চুজ করার একটা অন্যতম কারণ হচ্ছে এখানে খুব সহজ মানুষের দোয়া নেয়া। তো যার কারণে আমি, হ্যাঁ অবশ্যই মানুষের সেবা করা এবং ফিমেল হিসেবে শাইন করা, এই ব্যাপারগুলো আমি চিন্তা করেছি, কিন্তু এটা একটা আমার মুখ্য বিষয় হিসেবে কাজ করেছে এই পেশায় আসা। চিকিৎসা পেশায় যারা জড়িত, আপনি তো ইঞ্জিনিয়ার কথা বললেন, মেশিন নষ্ট ঠিক করতে যাবে, একটা ভবনই ধরেন না, ভবন যখন উনি নির্মাণ করলেন বা ডিজাইন করে দিলেন, এই ভবনের কার্যক্রম যখন শেষ হয়, উনি যখন এখান থেকে বেরিয়ে আসেন, কারো কাছে থ্যাঙ্কস উনি পাচ্ছেন না, কেউ হয়তো ওনাকে বিদায়টুকুও ভালোভাবে জানানোর সুযোগ পাচ্ছেন না। কিন্তু চিকিৎসক যখন একজন রোগীকে বিদায় দেওয়ার সুযোগ পায়, তখন কিন্তু অনেকের দোয়া পাচ্ছেন, অনেকে হেসে হেসে কথা বলছেন। বিশেষ করে রোগীদের যে কৃতজ্ঞতার বোধ, এটা আসলে একজন চিকিৎসককে আরো বেশি সেবা করার ব্যাপারে উৎসাহিত করে। আচ্ছা, মানে আমরা চিকিৎসকদের মধ্যে দেখি যে চিকিৎসকরা একজন চিকিৎসককে বিয়ে করতে চান অধিকাংশ ক্ষেত্রে। তো স্বামী হিসেবে একজন চিকিৎসক আসলে কেমন, আপনি কি দেখছেন? আচ্ছা, মজার একটা প্রশ্ন। কেননা আমার শুরু থেকে একটা থিঙ্কিং হচ্ছে যে আমি তো একটা পেশাকে বিয়ে করি না, আমি কিন্তু একটা মানুষকে বিয়ে করি, তাই না? এবং অনেকের ক্ষেত্রে এরকম টেন্ডেন্সি থাকে, আমার ইঞ্জিনিয়ার বিয়ে করতে হবে অথবা আমার একজন বিজনেসম্যানকে বিয়ে করতে হবে। ওয়াই? আমি তো একজন মানুষকে বিয়ে করব। সেই মানুষটা কেমন, সে তার নেচারটা কেমন, আমি যেমন চাই তেমন কিনা, সেটা ইম্পর্টেন্ট। সে চিকিৎসক কিনা, নাকি ইঞ্জিনিয়ার, না কোনো পেশা, সেটা সত্যিই ম্যাটার করে না। মানে আমি আমার টেন্ডেন্সি বলছি। তবে আমার ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসককে লাইফ পার্টনার হিসেবে চুজ করতে। এটার পিছনে একটা কারণও আছে। কারণটা হচ্ছে কি যে আমি যে ফিমেল হিসাবেই বলি যে একজন ফিমেল যখন একজন বাহিরে থাকবে বা চিকিৎসা সেবা দিচ্ছেন, ইন দ্য মিন টাইম তার ডিউটি টাইম কিন্তু শেষ, তার ডিউটি টাইম হয়তো রাত 8টা পর্যন্ত, কিন্তু পেশেন্টের অবস্থা এতই খারাপ যে এখন তাকে সময় না দিলে এবং সব পুরো টিম নিয়ে কাজ না করলে সে মারা যাচ্ছে, খুবই মুমূর্ষ। এই মুহূর্তে তার ডিউটি টাইম শেষ বলেই সে বাড়ি চলে আসতে পারবে না। সেটা রাত 1টা বেজে গেলেও সেই রোগীটার জন্য যতটুকু করা দরকার করেই তার বাড়িতে আসতে হবে। এটা কর্পোরেট ফিল্ড না যে টাইম শেষ হয়ে গেলে আমার কাজ শেষ, আমি চলে যেতে পারবো। এই ফিল্ডটা এরকম যে এটার কোনো বাধা ধরার সময় নির্ধারণ করার না। একটা নির্ধারণ করার সময় আছে, বাট রোগীর জন্য থাকতে হতে পারে আরো বেশি সময়। এখন এটা হয়তো নন মেডিকেল পার্সনরা অনেক সময় নাও বুঝতে পারে, যেটা কিনা একজন চিকিৎসক সে নিজে প্রতিনিয়ত তার ওয়ার্ক ফিল্ডে ফেস করে আসছেন, সে কিন্তু ইজিলি জিনিসটা গ্র্যাব করতে পারে। আর ওয়াইফের প্রতিও সে এই ব্যাপারগুলো কিন্তু ইজিলি বুঝতে পারে যে তাকে কোন জায়গায় ছাড় দিতে হবে, কোন জায়গায় তাকে একটু ছেড়ে দিতে হবে, এই বিষয়গুলো বুঝতে পারে সহজে। তাই হয়তো একটু চিকিৎসক সিলেক্ট করার টেন্ডেন্সিটা বেশি। বাট আমার পার্সোনাল থিঙ্কিং হচ্ছে আমি যে মানুষটাকে চুজ করেছি, হুইদার হি ইজ ইঞ্জিনিয়ার অর ডক্টর, সেটা ম্যাটার করে না। সে মানুষটা ভালো কিনা, সে মানুষটা আমার জন্য বেস্ট কিনা। আমি কিন্তু বিভিন্ন সময় ইমোশনালি, এমনও সময় এসেছে যে ইমোশনাল ব্রেকডাউনে চলে গিয়েছি, যে আমার আর ভালো লাগছে না। তখন দেখা গেল যে মন খারাপ করে আমি ওকে বলছি এবং ও প্রত্যেকটা টাইমে আমাকে একদম একটা সাইকিয়াট্রিস্টের মতো কাউন্সিলিং করে দিচ্ছে এবং যেই টপিকটা নিয়ে আমি ব্রেকডাউনে যাচ্ছি সেই টপিকটা নিয়ে আমাকে সুন্দর করে বলছে যে এটা তো কোনো বিষয় না, এটা তো এরকম। তারপর আমি দেখা গেছে ওর সাথে একটা আলোচনা করি। মানে এই বিষয়গুলো খুব ফ্রুটফুল লাগে আমার কাছে, মানে আমাদের নিজেদের জীবনে এটা খুব ফ্রুটফুল লাগে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার শরীফ, আমার কাছে শুনবো আসলে স্ত্রী হিসেবে চিকিৎসক কেমন? আমার ওয়াইফ সবাই স্ত্রীকে মানে চিকিৎসককে লাইফ পার্টনার হিসেবে বেছে নেয়, বলতো সেই জন্য জানতে চাই। ক্ষেত্রে এটাই দেখা যায় যে আসলে আমি যদি কোনো পরিসংখ্যান করা হয়, আচ্ছা আমি জানি না আছে কিনা, যদি কোনো পরিসংখ্যান থেকে থাকে তো দেখা যাবে যে ছেলে ডক্টর হলে ইউজুয়ালি মেয়ে ডক্টর হয়, মানে তিনি পছন্দ করেন আর কি। এর একটা অন্যতম কারণ হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে
যে দেখা গিয়েছে যে মেডিকেলের পড়াশোনা করাটা আসলে খুবই কঠিন একটা, মানে বেশ কঠিন আর কি, এবং স্ট্রেসের মধ্য দিয়ে যেতে হয়। তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এই পড়াশোনা করার সময় থেকেই ডক্টরদেরকে এই স্ট্রেসটা নিয়ে শিখে যেতে হয়। যখন সে প্রফেশনে যায় তখন এইটাকে সে আরো বেশি পায়। প্রফেশনে গিয়ে তাকে আরো বেশি স্ট্রেস নিতে হয়, সেখানে তার সিনিয়র যারা আছে তাদের কথা শুনতে হয়, সেভাবে কাজ করতে হয়। তারপর পেশেন্টের জন্য, পেশেন্টের স্বার্থে নির্দিষ্ট ডিউটি আওয়ারের বাইরে গিয়েও ডিউটি করতে হয়। তো এই সব ক্ষেত্রে যে যিনি একজন মেল ডক্টর, তার ওয়াইফ যদি নন মেডিকেল হন, এটা কখনোই তিনি বুঝবেন না, তাকে যতই বোঝানো হোক না কেন বুঝবেন না। কারণ এখানে আমাদের তো জীবনের অনেকগুলো স্টেজ আছে, একটা হচ্ছে যে আমার প্রফেশনাল লাইফ, একটা আমার ফ্যামিলি লাইফ। তো মেডিকেল সেক্টরটার ক্ষেত্রে ফ্যামিলি লাইফটাকে একটু মনে হয় কম সময় দিতে হয় আর কি, দিতে বাধ্য হন চিকিৎসকরা। প্রফেশনকে একটু বেশি সময় দিতে হয়। তো এই যে জিনিসটা, যে পার্সোনাল লাইফকে একটু স্যাক্রিফাইস করে, ফ্যামিলি লাইফকে একটু স্যাক্রিফাইস করে, প্রফেশনাল লাইফকে একটু বেশি টাইম দেওয়া, এইটা আসলে অন্য কোনো প্রফেশনের অথবা হাউস ওয়াইফ হলে তারা আসলে এটা মানতে পারেন না, বা ইউজুয়ালি এটা সবার কথা বলবো না, অধিকাংশ ক্ষেত্রে এটা তাদের জন্য মেনে নেওয়াটা কঠিন। কিন্তু যদি মেডিকেল সেক্টরের কোনো মেয়ে হয়, তিনি অবশ্যই এই জিনিসটা সম্পর্কে অবগত যে আমার হাজব্যান্ডকে, আমি একজন নন মেডিকেল পার্সন হলে যতটুকু আমি ফ্যামিলিতে তাকে টাইম পেতাম, হয়তো আমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। এই মন মানসিকতা তার এমবিবিএস লাইফ থেকেই সে মাথার মধ্যে তার গেঁথে যায়। ফলে দেখা যায় যে তাদের পারিবারিক সম্পর্কের মধ্যে কোনো সমস্যা হয় না। সো এইটাই একটা গুরুত্বপূর্ণ কারণ বলে আমার কাছে মনে হয় যে মেডিকেল একজন ডক্টর, মেল ডক্টর, তিনি তার ওয়াইফকেও, পার্টনারকেও চান যে সে যেন একজন ডক্টর হয়। আর ডক্টর না হলেও যাতে অ্যাটলিস্ট মেডিকেল পার্সোনেল হয়, মেডিকেল সেক্টর রিলেটেড হয়, যাতে এই বিষয়টা সম্পর্কে সে অবগত থাকে। আমাদের ডক্টরি লাইফে আসলে পড়াশোনাটা তো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে না। দেখা যায় যে 30-40 বছরও হয়ে যায়, আমাদের পড়াশোনা শেষ হয় না। সো বিয়ের বয়স তো তখন থেমে থাকে না। তো আমরা ইউজুয়ালি যেটা হয় 25, 26, 27 বা 30 সামহাউ এই ধরনের এজে সাধারণত সবাই বিয়ে করে ফেলে। তো তারপরেও তো তার পড়াশোনাটা কন্টিনিউ থাকে। সো এই ক্ষেত্রে দেখা যায় যে এই স্বামী স্ত্রী মিলে, দুইজনে মিলেমিশে পড়াশোনা করার যে বিষয়টা, যে গ্রুপ স্টাডি বলি এটাকে আমরা মেডিকেলে, যে একজনে কোনো কিছু বুঝলে সেটা আরেকজনকে বলা, অন্যজন কিছু বুঝলে সেটা আমাকে বলা, এবং দুইজনের একে অন্যকে বলা, মানে একে অন্যেরটা শোনা, এর মাধ্যমে কিন্তু আমাদের পড়াশোনাটা মানে সুন্দর হয়। আমাদের পড়াশোনাটা ইজিলি অ্যাবজর্ব করতে পারি, কারণ পড়াশোনাগুলো তো একটু বেশ কঠিন, দুর্বোধ্য টাইপের থাকে। সো হাজব্যান্ড এবং ওয়াইফ যদি সেম প্রফেশনের হয়, দুইজনের যদি ডক্টর হয়, তাহলে এখানে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ডিসকাস করে পড়াশোনাটা করা যায়। আচ্ছা, পেশা হিসেবে অনেক পেশাই বাংলাদেশে আছে, অনেক নোবেল পেশা আছে, অনেক কি বলা যায় সম্মানের পেশা আছে, কিন্তু চিকিৎসা পেশাটা আসলে মানে আপনার কাছে কেমন লাগে? চিকিৎসা পেশাটা হচ্ছে সত্য কথা বলতে সবার কাছে এটা সবাই যেভাবে দেখে যে মানুষের দোয়া নেওয়ার একটা জায়গা, এবং সর্বক্ষমতা তো আল্লাহর কাছেই। উনি চাইলে চিকিৎসকদের মাধ্যমেই আসলে একজন রোগী মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। তো এই যে জিনিসটা, এটা আর কোনো প্রফেশনে নাই, যেখানে একটা মানুষের জীবন যদি না থাকে, সে যদি মৃত্যুবরণ করে, তার সব কিছু ভ্যালুলেস, তার টাকা পয়সা ধন সম্পদ কিছুই কাজে আসবে না। সো সে বেঁচে থাকতেছে না মারা যাচ্ছে, এই যে ডিমার্কেটিং যে পয়েন্ট, এটা আল্লাহর নির্দেশে একজন ডক্টর কিন্তু তাকে সেই জায়গাটাতে সরাসরি প্রত্যক্ষভাবে তাকে ট্রিটমেন্টটা দেন। একটা ডক্টরের কারণে, ডক্টর সুন্দরভাবে পেশেন্টকে ট্রিট করছে বলেই কিন্তু দেখা গেছে যে খুবই মুমূর্ষু একদম মৃত্যুর দুয়ার থেকে সে ফিরে আসছে আল্লাহর ইচ্ছায়, অথবা দেখা গেল একজন মারা যাচ্ছে। সো এই যে জীবন মরণের যে সন্ধিক্ষণ, এই জায়গাটাতে শুধুমাত্র ডক্টরের যতটুকু ভূমিকা পালন করার আছে, এটার কোনো প্রফেশনে নাই। এটা কখনো টাকা দিয়ে মাপা যায় না, এটা আসলে অন্য কোনো প্যারামিটার দিয়ে মাপা যায় না। সো এটা একটা আসলে কি বলবো আমি, যে এটা একটা মানে পার্থিব বিষয় না, এটা একটা মোর দ্যান দ্যাট। এই জন্য আসলে এটাকে নোবেল প্রফেশন বলা হয়। নোবেল প্রফেশন আরও আছে, কিন্তু যে এই হিউম্যানিটিকে ডিরেক্টলি সার্ভ করার যে বিষয়টা, এটা ডক্টরি মানে পেশা, মানে ডাক্তারি পেশাতেই আসলে এটা প্রত্যক্ষ সুযোগ রয়েছে, যেটার জন্য সে ইহকাল এবং আমাদের মৃত্যুর পরে যে জীবন, দুইটা জায়গাতেই আসলে সাকসেসফুল হওয়ার পসিবিলিটি আছে। এক্ষেত্রে অনেক সময় চিকিৎসকদেরকে মানে ভুল বুঝে মানে হামলার শিকার হওয়া, চিকিৎসকদের হামলা করা, রোগী মারা গেল দায়ী করা, মানে এই বিষয়টা তো চিকিৎসকদের আলটিমেট নিতে হচ্ছে এই ঝুঁকিটা বা এই যন্ত্রণাটা, এটা কিভাবে দেখেন? এটা আসলে একটু বেদনাদায়ক,
অ্যাজ এ ডক্টর হিসেবে, কিন্তু এটা বলতেই হয়, মানতেই হবে যে এখানে দেখা গেছে যে কিছু কিছু জায়গাতে দুইটা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে যেখানে হয়তো কর্তব্যরত চিকিৎসকের অবহেলা থাকতে পারে। আমি বলবো না সবার ক্ষেত্রে, আমাদের অধিকাংশ ডক্টরই মানে সেই সেবা করার মন মানসিকতা নিয়ে কিন্তু এই প্রফেশনে এসেছেন এবং তারা সেটাই এক্সিকিউট করেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুইটা একটা ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে। কিন্তু সমস্যা সেটা হচ্ছে একজন পেশেন্ট যখন মুমূর্ষ অবস্থায় হসপিটালে আসেন, ওনার আত্মীয় স্বজন বা অ্যাটেন্ডেন্ট যাদেরকে আমরা বলি, তারা কিন্তু একটা জিনিসই মাথায় রাখেন যে ডক্টর আমার রোগীকে ঠিকভাবে দেখলো কিনা বা আমার একদম মুমূর্ষ অবস্থায় ট্রিটমেন্টটা ঠিকমতো দিল কিনা। ওই সময়ে যে তাদের মাথাটার যে স্ট্রেস থাকে, তাদের মাথাটা গরম থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওনারা হয়তো ডক্টরের কোনো দোষ নাই, কিন্তু ওনারা ভাবতেছে যেহেতু ডক্টর ইজ দ্য পারসন যে তার মুমূর্ষ রোগীকে হয়তো ভালো করে দিবে, ঠিক আছে, এই ব্যাপারটা তাদের মাথায় সেট হয়ে থাকে। এই জন্য সেই এক্সপেকটেশনের জায়গা থেকে যখনই ডক্টর অ্যাটেন্ড করার পরও রোগী খারাপ হয়ে যায়, তখন দেখা গেছে যে তারা হয়তো ভাবে যে ডক্টর ঠিকভাবে দেখেনি, অথবা কেন মারা গেল, ডক্টরের কাছে তো আমরা আসছি, ডক্টরের কাছে আসা মানেই হচ্ছে যে আমরা একদম সেফ, আমরা ফ্রি, আমরা আমাদের পেশেন্ট ভালো হয়ে যাবে। এটা একটা টেন্ডেন্সি অধিকাংশ পেশেন্টের অ্যাটেন্ডেন্টদের থাকে, এটা যেটা ভুল ধারণা। সো বাঁচা মরা এটা তো সম্পূর্ণভাবে সৃষ্টিকর্তার ইচ্ছা এবং তারই ইশারা, কিন্তু ডক্টরের এইখানে যেহেতু প্রত্যক্ষভাবে ওই স্পেসিফিক সময়টাতে কাজ করার সুযোগ থাকে, এই জন্য ভুল বোঝার শিকারও উনি বেশি হন। যেটা আসলে আমাদের সোসাইটিতে যদি আমরা যদি ব্যাপক গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে না জানাতে পারি, তাহলে এই জায়গা থেকে বের হয়ে আসাটা কঠিন, এবং এইটা আমরা প্রতিনিয়ত ফেস করছি। বিশেষ করে যখন কোনো ডক্টর পেরিফেরি অঞ্চলে যান, অর্থাৎ শহর অঞ্চলের বাইরে, এই অঞ্চলগুলোতে এই প্রবলেমগুলো বেশি হয়। দেখা গেছে যে ডক্টরের দোষ না থাকলেও তিনি হামলার শিকার হচ্ছেন অথবা অপ্রীতিকর ঘটনার শিকার হচ্ছেন, যেটার জন্য উনি 1%ও দায়ী না। তো এটার জন্য আসলে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা ছাড়া আসলে এটা থেকে বের হয়ে আসা কঠিন। ধন্যবাদ। মন বলবেন যে এই যে অপ্রীতিকর পরিস্থিতি হয়, তিক্ত একটা অভিজ্ঞতা চিকিৎসকদের জন্য মোটামুটি একটা কমন একটা বিষয়। পেশা হিসেবে নিশ্চয়ই চিকিৎসক পেশাকে আপনি অনেক ভালো বেসেছেন বলেই চিকিৎসা পেশায় এসেছেন, এই বিষয়ে আপনি বলবেন। পাশাপাশি এই তিক্ততার বিষয়ে একজন চিকিৎসক হিসেবে কিভাবে দেখেন? আসলে হ্যাঁ, এই তিক্ততার ব্যাপারটা নিয়ে যদি কথা বলি, এখানে একটা বিষয় কি যে মাল্টিপল ফ্যাক্টর এখানে কাজ করে। যেমন পেশেন্টরাও কিন্তু সবসময় যে তারা রং এরকমও না, আবার ডক্টররা সবসময় রং, ব্যাপারটা এরকম না। আসলে ভালো মানুষ, খারাপ মানুষ সব জায়গাতে আছে না, আছে তো। তাহলে এখানে না একটা জাতিকে ধরে একটা কনফ্লিক্ট ক্রিয়েট করার কিছু নেই। এরকম অনেক বিষয়ে শুনেছি আমার নন মেডিকেল ফ্রেন্ডসদের থেকে বা অনেকের থেকে, যে তোমরা তো ডক্টর, তোমরা তো ভুল চিকিৎসা দিয়ে রোগী মেরে ফেলো। বিষয়টা কি তাই? আমি কি সত্যি ভুল চিকিৎসা দিয়ে রোগী মেরে ফেলার জন্য এই প্রফেশনে এসেছি? না, নিশ্চয়ই না। কিন্তু একজন ভুল করেছে দেখে পুরো জাতিকে মানে এইভাবেই চিন্তা ভাবনা করাটা তো ঠিক না। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় কিছু বিচ্ছিন্ন ঘটনা, যেমনটা আমার হাজবেন্ড বললেন, এরকম ঘটে থাকতে পারে, কিন্তু বেশিরভাগ চিকিৎসকই আসলে চেষ্টা করে যে না, তার সর্বোচ্চটা দিয়ে রোগীকে বাঁচাবেন। এখন এখানে একটা বিষয়কে আমি একটু খুলে বলি, একটা হসপিটাল কিন্তু শুধু ডক্টররা চালায় না। একটা হসপিটালে ডক্টর থাকেন, নার্স থাকেন, সেখানে ওয়ার্ড বয় থাকেন, হ্যাঁ, একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে। পুরো ব্যাপারটা কিন্তু একটা কম্বাইন্ড একটা বিষয়। দেখা গেছে অনেক হসপিটালে ডক্টররা ঠিক আছেন, কিন্তু সেখানে অন্য কোনো, আমি কারো নাম উল্লেখ করবো না, অন্য কোনো জায়গা থেকে একটা ভুল আছে, কিন্তু পেশেন্টদের সাথে সরাসরি কন্ট্যাক্টটা কিন্তু ডক্টরদের সাথে হয়, এবং সেই কমপ্লেনগুলো তারা ডক্টরদেরকে দেন যে আপনারা তো চিকিৎসা দিচ্ছেন না, আপনাদের ভুল। কিন্তু না, রোগীদের এই যে ভুল বোঝাবুঝিগুলো, সেক্ষেত্রে হয়তো অনেক ডক্টর রেগে যেতে পারেন যে আমার ভুল না, তাও আপনি আমায় কেন বলছেন। মানে ভুল বোঝাবুঝিগুলো খুব ঠান্ডা মাথায় যে কোনো জায়গাতে যদি ঠিক করে ফেলা যায়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথা গরম না করে, তাহলে কিন্তু খুব সহজ হয়, বুঝে বলা যায় যে এটা তো আসলে অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়, আমাকে না বলে যদি একটু ডিরেক্টরের সাথে কথা বলেন হসপিটালের, তাহলে সুবিধা হয়। সেক্ষেত্রে অনেক রোগীরা বুঝে। এবং আমি মনে করি পার্সোনালি, আমরা যারা এখন আমাদের ব্যাচমেটদেরকেও দেখি পড়াশোনা করি, আমাদের স্যার আমাদের খুব বলেন কাউন্সিলিং, পেশেন্টের সাথে কথা বলা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এত ব্যস্ত হয়ে পড়িনি যে আমি পেশেন্টের সাথে কথা বলতে পারবো না। আপনার কি রোগ হয়েছে, আপনার কি সমস্যা ফেস করছেন, আমাকে বলেন, আমি সমাধান দিচ্ছি। আমি সমাধান না দিতে পারে, যে সমাধান দিতে পারে আমি তার কাছে আপনাকে গাইড করব। আমার এইটুকু ধৈর্য একজন ডক্টর হিসেবে থাকা উচিত, এবং অনেকেরই এটা থাকে, এবং এইটা যারা মেনটেন করতে পারে সেখানে সমস্যাটা কম হয়, তিক্ত অভিজ্ঞতাটা কম হয়। এটা আর কি আমার মতামত। ধন্যবাদ। আপনার কাছে পরের প্রসঙ্গে যাবো, সেটা হচ্ছে চিকিৎসকরা আসলে পরিবারকে
ঠিক মতো সময় দিতে পারেন না, একটা কমন অভিযোগ আছে আর কি, আসলে বিষয়টা কি একটু বলবেন? আচ্ছা, আসলে বিষয়টা হচ্ছে যে পরিবারকে বলতে এটা দুই রকম, একটা হচ্ছে বিয়ের আগে, বিয়ের পরে। বিয়ের আগে আমি দেখেছি যখন মেডিকেলে পড়াশোনা করতে এসেছি, আমি খুব কম সময় পেয়েছি যে ছুটি পেলাম এবং বাসায় গেলাম। এটা যতটুকু টাইম আমি বাসায় গিয়েছি, আমার বাবা আমার সাথে একটু সময় দিয়েছি, ঘুমিয়ে কাটিয়েছি, কারণ আবার আমার একটা বড় প্রেশার শুরু হবে যখন আমি আবার মেডিকেলে ব্যাক করব। তাই ওই ছুটিটা অনেক প্রিশাস থাকে ডক্টরদের জীবনে। এই কারণে দেখা যায় কি আত্মীয় স্বজনদের সাথে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়, যেটা কিনা আমি সবসময় চেষ্টা করেছি ভাঙার। আমি আত্মীয় স্বজনদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, বাট এটা না খুব কঠিন। এটা একটু কঠিন যে ফ্যামিলি লাইফ প্লাস ক্যারিয়ার লাইফ দুইটাতেই সমানভাবে শাইন করা। একটা না একটাতে তো আপনাকে ছাড় দিতেই হবে। আপনি বাইরের সমাজটা অনেক সুন্দর পরিচ্ছন্ন রাখছেন, আপনার ঘরের বিছানাটা ওলটপালট থাকতেই পারে, বিষয়টা তো তাই না? তো তবে হ্যাঁ, পরিবার যদি সাপোর্টিভ হয়, এই বিষয়টাকে মেনে নেয় যে না আমার ছেলে আমার মেয়ে তো অনেক বড় কাজ করছে বাহিরে, তাহলে আমি তার একটু কম সময়টাকে মেনেই নিচ্ছি, যতটুকু পারছে সে তো আমাকে দিচ্ছে সময়, এটা অনেক ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে বিয়ের পরে, সেক্ষেত্রেও সেম, হাজব্যান্ড এবং ওয়াইফ, যেমনটা হচ্ছে ওয়াইফরা অনেক সময় বোঝে না আমার হাজব্যান্ড আমাকে সময় দিচ্ছে না কেন, বিষয়টা তা না। আমি বলবো মেয়েরাও তো ব্যস্ত, বিশেষ করে যে চিকিৎসক ফিমেল ডক্টর সেও তো তার ওয়ার্ক ফিল্ডে ব্যস্ত, সেও তো তার হাজব্যান্ডকে অনেক বিষয়ে সময় দিচ্ছে না, তার হাজব্যান্ডও অনেক বিষয়ে ছাড় দিচ্ছে। এই যে ছাড় দেওয়ার টেন্ডেন্সিটা, এটা যদি থাকে তাহলে আমি মনে করি যে মিউচুয়ালি সব কিছু যদি কথা বলা যায়, ডিসকাস করা যায়, এই বিষয়টা যদি থাকে, সম্মানবোধ থাকে, তাহলে আসলে একটু হয়তো কম সময় হয়, বাট যতটুকু সময় পুরোটাই তো পরিবারকে দেয়া হচ্ছে ওয়ার্ক ফিল্ডের পাশাপাশি, সেটাও অনেক সুন্দর হয়, চমৎকার একটা ফ্যামিলি গঠন করা যায়। এবং আমাদের আশেপাশে অনেক স্যার ম্যামদের ফ্যামিলি দেখেছি, তারা খুবই হ্যাপি, যতটুকু পারেন ভ্যাকেশনে যান, সময় দেন, পাশাপাশি বাহিরের সেক্টরেও তারা কিন্তু খুবই বড় ডক্টর। এই আর কি। ধন্যবাদ। ডক্টর শরীফ, এই ব্যাপারে আপনার বক্তব্য শুনবো। চিকিৎসকরা সংসারকে সময় দিতে পারেন না। সংসার বলতে আসলে এখানে স্ত্রী থেকে শুরু করে সন্তান সন্ততি, সামগ্রিক ব্যাপার, পিতামাতা, সবগুলো বিষয়ই থাকে। ওইটা আসলে অন্য পেশার মানুষের তুলনায় চিকিৎসকদেরকে একটু কম সময় দেওয়া হয় কিনা, এটার বাস্তবতা কি আসলে? এটা আপনি যে প্রশ্নটা করেছেন এটা আসলে বাস্তবসম্মত। সেটার ক্ষেত্রে কি, তবে এখানে কথা আছে, কথাটা হচ্ছে কি যে অন্য যে কোনো প্রফেশনে একটা নির্দিষ্ট টাইম টেবিল থাকে এবং সেই নির্দিষ্ট টাইম টেবিলের বাইরে গিয়ে বাইরের সময়টা সে তার পরিবারকে চাইলে পুরোটাই পরিবারকে দিতে পারেন। কিন্তু মেডিকেল প্রফেশনটা আসলে কোনো নির্দিষ্ট টাইমের মধ্যে টাইম ফ্রেমে আটকে রাখা যায় না। যেটা আমার ওয়াইফ বলেছেন কিছুটা, যে আমাদের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে, একটা রোস্টার থাকে, বাট ওই মুহূর্তে যদি কোনো পেশেন্ট খারাপ হয় তাহলে দেখা গেল হোল টিমকে নিয়ে তাকে আরো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এমনকি সারা রাত মানে হসপিটাল স্টে করা লাগতে পারে। তাহলে এই যে স্পেশাল সিচুয়েশনগুলো, এই স্পেশাল সিচুয়েশনগুলো ডক্টরদের জীবনে অহরহ ঘটে। এই জন্য দেখা যায় যে ফ্যামিলি লাইফে সে বলে আসছে, সাপোজ তার ফ্যামিলিকে আমি রাত 10টার মধ্যে চলে আসবো, সাপোজ একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করবো, সামহাউ পেশেন্টের প্রায়োরিটি সবচেয়ে আগে। পেশেন্ট খারাপ হয়ে গিয়েছে, সে আর 10টায় ব্যাক করতে পারে নাই, ফলে সে তার ফ্যামিলির নিজেও ওইটাতে অ্যাটেন্ড করতে পারলো না, হয়তো তার কারণে তার ফ্যামিলি মেম্বার্সরাও অ্যাটেন্ড করতে পারলো না। তো এই যে জায়গাটা, এটা ডক্টরদের জীবনের একটা বলা চলে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার আর কি। সো এই জায়গাটাতে ফ্যামিলিকে ওইভাবে সাপোর্টিভ হতে হয় এবং ওয়াইফকে, বিশেষ করে যে লাইফ পার্টনার, তাকেও অবশ্যই ধৈর্যশীলতার পরিচয় দিতে হয় এবং এই জিনিসটাকে মেনে নিতে হয়। তাহলেই হচ্ছে এই প্রফেশনটা আপনার একজন ডক্টরের জন্য সেটা খুব সুন্দরভাবে সে তার ডিউটিটা পারফর্ম করতে পারে। সো এইখানে ফ্যামিলিকে একটু সময় কম দেওয়া হয়, এটা বাস্তব। তবে এটা হচ্ছে অ্যাডজাস্টের ব্যাপার, মানে যত বেশি অ্যাডজাস্ট করে নেওয়া যাবে প্রফেশনাল লাইফ ফ্যামিলি লাইফ দুইটাকে যত বেশি ব্যালেন্সিং করা যাবে, তাহলে জীবনটা সুন্দর হবে। বিশেষ করে ডক্টরদের ক্ষেত্রে কথা বলছি আর কি। এক্ষেত্রে মানে চিকিৎসকরা নিজেদেরকে একটু বেশি ব্যস্ত করে তোলেন কিনা আসলে? যেমন ধরেন আমার একটা উইকেন্ড আছে, আমি সপ্তাহের শেষ দিনটা আমি চাইলে ফ্যামিলিকে সোললি দিতে পারি, আমার সেদিন রোগী দেখতে হবে, আমি টাকার পিছনে ছুটছি, মানে এই চিত্রটা আছে কিনা আসলে? আমার 20টা রোগী দেখার পরে 15 রোগী দেখার পরে আমি রোগী দেখবো না, আমার ফ্যামিলিকে সময় দিতে হবে, এখানে কি আপোষ করে বসছে কিনা আমরা? আমাদের জীবনকে আমরাই বেশিয়ে তুলছে কিনা, আমার চিকিৎসকদের জীবনকে বেশিয়ে তুলছে কিনা, এই চিত্রটা একটু বলবেন। এটা আপনি যেটা বলেছেন এটা কিছুটা সত্য, পুরোটা সত্য নয়। কারণ হচ্ছে যে দেখা গিয়েছে যে এখানে আসলে মাল্টিপল ফ্যাক্টর জড়িত। যেমন মনে করেন যে একজন চিকিৎসক সে যদি গভর্নমেন্ট সেক্টরে থাকেন অথবা প্রাইভেট সেক্টরে থাকেন, তার বেতন নিয়ে কিছু প্রবলেম থাকে আর কি। তার দেখা গেল কেউ যদি শহরে থাকেন এবং সে যদি একজন সরকারি কর্মকর্তা হন অথবা বেসরকারি কর্মকর্তা হন,
হন, চিকিৎসক হয়ে থাকেন, সো দেখা গিয়েছে যে সে যে বেতনটা তার প্রতিষ্ঠান থেকে পান, শুধুমাত্র আমি solely প্রতিষ্ঠান থেকে পান, সেটা গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক, সেটা দিয়ে সুন্দরভাবে তার জীবনটা অতিবাহিত করা হয়তো সম্ভব হয় না। এই জন্য তাকে অবশ্যই বাইরে রোগী দেখতে হয় অথবা কোথাও এক্সট্রা ডিউটি করতে হয়। এখন সেটা অবশ্যই মানে গভর্নমেন্ট মানে তার প্রতিষ্ঠানের সময় দেওয়ার বাইরে গিয়ে। তো ওই সময়টাতে মনে করেন যে কিছু চিকিৎসক হ্যাঁ এরকম আছেন হয়তোবা যে যত আরো বেশি চাই যে আমার জন্য যা হয়েছে আলহামদুলিল্লাহ এনাফ, বাট আরো বেশি চাই, এই জায়গাটাতে কিছু কিছু আছেন, কিন্তু অধিকাংশই আসলে নিজের ফ্যামিলি মেইনটেইন করার তাগিদে এক্সট্রা পরিশ্রমটা করেন, যেটা আমাদের যারা নীতি নির্ধারক আছেন বা উপর মহলে যারা আছেন তারা এটার যদি একটা সমাধান বের করার চেষ্টা করেন তাহলে হয়তো এই জিনিসটা চলে যাবে। আপনি যেটা বললেন যে চিকিৎসকদের জীবনকে বেশি ব্যস্ত করে ফেলছে কিনা, এটা কিছু কিছু ক্ষেত্রে এটা হয়তো সত্য, কিন্তু সবার ক্ষেত্রে আমি যদি অ্যাজ এ হোল বলতে চাই, সোসাইটির কমিউনিটির ব্যাপারে বলতে চাই, তাহলে এটা সত্য না। কারণ হচ্ছে নিজেদের সংসার পরিচালনা করার জন্যই আসলে তাদেরকে ওয়ার্কিং এক্সট্রা ডিউটি করতে হয় আসলে, যেটা যদি দেখা যায় যে তার প্রতিষ্ঠান থেকে যে সে বেতনটা পাচ্ছে সেটা যদি তার জন্য এনাফ হয়, তাহলে এই জিনিসটা ডক্টরদের জন্য একটু রিল্যাক্সিং, যে সে তার বাকি সময়টা সে বাসায় গিয়ে দিতে পারবে। আমি মনে করি যে এই সেক্টরটাতে একটু মনোযোগ দেওয়া দরকার আসলে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ডক্টর বোন, আপনি বলবেন চিকিৎসক জীবনের সার্থকতা আসলে কোথায়? আসলে সার্থকতা, সফলতা এই বিষয়টা কিন্তু আপেক্ষিক, ঠিক আছে? আমার কাছে যেই ওয়ার্ডটা সফলতা, আরেকজনের কাছে সেটা তেমন কিছুই না, আবার আমার কাছে হয়তো এটা কিছুই না, আবার অনেকের কাছে এই লাইফটা হয়তো স্বপ্ন। মানে সফলতা বিষয়টা সম্পূর্ণ আপেক্ষিক। তবে চিকিৎসক জীবনের সফলতা বা সার্থকতা যদি বলতে হয়, সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে একজন মানুষ তার সৃষ্টিকর্তার সবচেয়ে কাছাকাছি কোন প্রফেশন দিয়ে যেতে পারে যদি বলি, সেটা চিকিৎসা, মানে এই চিকিৎসক, এই যেটাকে বলবো মেডিকেল প্রফেশন আর কি। তো এটাই আমি বলবো যে এত মানুষের দোয়া, এত মানুষের জন্য কাজ করে একজন চিকিৎসক যদি সত্যি সোললি মানুষের জন্য কাজ করবে, তার লাইফটাকে অন্য কারোর জন্য ডেডিকেট করছে, তার পার্সোনাল লাইফটাকে অ্যাসাইড করে সে তার রোগীর পার্সোনাল লাইফ, তার রোগীর স্বাস্থ্যকে প্রায়োরিটাইজ করছে, এইটা যদি একজন ডাক্তার করে এবং তার জন্য রোগীদের যে দোয়া, এই বিষয়টা মানে অন্য কোনো জায়গাতে মানে আছে কিনা বা খুব কম থাকলেও, তাই আমি বলবো এটাই সবচেয়ে বড় সার্থকতা আমার কাছে মনে হয়। কারণ এই পৃথিবীর জীবন আর কদিনের। আচ্ছা, এই ক্ষেত্রে ডাক্তার কামরুল ইসলামের জীবন আপনাকে মানে অনুপ্রাণিত করে কিনা? অবশ্যই এটা স্যারের কথা বলবো। স্যার আমাদের অনেক অনুপ্রেরণার একটা বড় অনুপ্রেরণার একটা উৎস। তিনি যে তার যে একটা ঘটনা, যে তিনি একবার পুরস্কার নিতে চাচ্ছিলেন না, কেননা সে বলেছিলেন এরকম একটা কথা যে আমি যদি পুরস্কারটা এখন নিয়ে নিই তাহলে আমার পরকালের জন্য কি থাকলো। এটা যে কত বড় একটা বিষয় যে আমরা পুরস্কারের জন্য কিংবা কেউ আমাকে স্বীকৃতি দিবে সেই উদ্দেশ্যে একটা কাজ করব না, আমার মন যেটা চাচ্ছে এবং আমি কারো উপকার করতে পারছি সেই জন্য কাজ করব। হয় কি, উপকার করলে তো অনেক সময় আমরা ভাবি যে আমাকে তো হচ্ছে পাল্টা উপকার করবে না, হ্যাঁ ফিডব্যাক সবসময় আসবে না, এমনকি পাল্টা অপকার মানে যেটাকে বলে কৃতজ্ঞতা সেটাও আসতে পারে। কিন্তু আসলে আল্লাহ তাআলার তরফ থেকে সেই উপকারের অ্যান্সারটা কোন দিক থেকে কত বড়ভাবে যে আসবে এই জিনিসটা তো আমরা জানি না। এইসব বিষয় কিন্তু আসলে স্যারকে দেখলে বুঝি, স্যার কিন্তু অনেক বিষয় আরো অনেক কিছু করতে পারতেন জীবনে, কিন্তু তিনি কিন্তু খুবই সিম্পল লাইফ লিড করেন। অথচ এই যে কিডনির রোগীদের জন্য তিনি যে কতটা সিকিডি হসপিটাল করেছেন এবং যথেষ্ট তিনি কিন্তু হেল্প করেন। এটা আমি চাই যে এত টাকা ইনকাম করে কি মূল্য আছে যদি আমি যাদের প্রয়োজন তাদের জন্য ব্যয় না করতে পারি। একটা সিম্পল লাইফ লিড করার জন্য যতটুকু দরকার ততটুকুই তো আমার যথেষ্ট। আমি আসলে স্যারকে দিয়ে মানে স্যারকে দেখে অনেক অনুপ্রাণিত। স্যারের মতো আরো অনেক বড় বড় ব্যক্তি আছেন, তাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত এবং দোয়া করি, দোয়া রাখবেন যেন আমরাও সেই জায়গাতে যেতে পারি। ধন্যবাদ। হ্যাঁ, আমরা মনে করি যে চিকিৎসা জীবনের সার্থকতাগুলোর গল্পটা আসলে এরকমই, মানে একটা দৃষ্টান্ত আমার কাছে মনে হয়। আমরা ডাক্তার শরীফ আপনার কাছে আসতে চাই। একজন ভালো ডাক্তার বলতে আসলে আপনার জায়গা থেকে আপনি কি বোঝেন? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে একজন ভালো ডাক্তার বলতে প্রথমত মানবিক ডাক্তারকে বোঝায়। আমি যেটা বুঝি আর কি, আমার ক্ষুদ্র জ্ঞানে আর কি, যে আমরা যখন ডক্টরি প্রফেশনকে চুজ করেছি যে আমি এই প্রফেশনে যেতে চাই, তখন থেকেই একটা জিনিস আমার মাথায় সেট করে নিতে হবে যে পরিস্থিতি যত খারাপই হোক না কেন, আমি যতটাই প্রেশারে থাকি না কেন, আমাকে সেবা করার মন মানসিকতা রাখতে হবে। সেটা হতে পারে যে আমি যতটুকু নলেজ আছে সেটা দিয়ে, আমার আচার ব্যবহার দিয়ে, আমি রোগীর সাথে ভালোভাবে বিহেভ করে, ভালোভাবে কথা বলে
এই কাজগুলো করতে হবে, সেবা করার মন মানসিকতা থাকতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে টাকা পয়সা এটা আমাদের চলতে গেলে আমাদের জন্য প্রয়োজন, কিন্তু আমরা কখনো যেন পেশেন্টের স্বার্থটাকে বলিদান দিয়ে তার থেকে বেশি টাকার দিকে ফোকাস না করি, কখনোই না, টাকার পেছনে না ছুটি। টাকা এমনিতে হয়তো যতটুকু প্রয়োজন আল্লাহ এক ব্যবস্থা করে দিবেন, কিন্তু রোগীকে সময় দিতে হবে, সে যাতে আমার কাছে যে রোগীটা আসবে সে যাতে তার পূর্ণ চিকিৎসাটা ঠিকমতো পায়, এটা আমাকে এনশিওর করতে হবে। যদি আমি আনাবেল হই যে তার ট্রিটমেন্টটা সম্পূর্ণ করতে, তাহলে যে পারবে তার দিকে আমাকে তাকে গাইড করতে হবে। অর্থাৎ ভালো ডাক্তার বলতে আমি এটাই বোঝাবো যে সেবা করার মন মানসিকতা থাকতে হবে এবং একটা রোগীকে সম্পূর্ণ ট্রিটমেন্টটা দিতে হবে। আর আমি দিতে না পারলে যে দিতে পারবে সেই রাস্তাটা তাকে বলে দিতে হবে। তাহলেই আমার মনে হয় যে ওই রোগীটা আমার দ্বারা ট্রিটমেন্টের মাধ্যমে সেবা না পেলেও আমার অ্যাটিটিউড, আমার কাজকর্ম বা আমার যে পুরো প্রক্রিয়াটা, এটাতে সে খুশি হয়ে যে দোয়া করবে, সেটাই আমার জীবনের সার্থকতা। ডক্টর মানে আপনার কাছে ওই ভালো চিকিৎসকের সংজ্ঞা আসলে কি? একজন ভালো চিকিৎসকের সংজ্ঞা হিসেবে যে মানবিক একজন ডাক্তার তাকে হতে হবে। এখানে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে, এরকম কিছু ওষুধ আছে যেগুলোর দাম আমরা দেখেছি হয়তো 50 টাকা। আচ্ছা। এই একই ওষুধ, মানে ওটা খুবই কোয়ালিটিফুল ইনগ্রিডিয়েন্টস হয়তো ইউজ করা হয়েছে, একই ওষুধ কাজ চলে যাবে, মোটামুটি কোয়ালিটির ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছে, দাম হয়তো 35 টাকা বা 30। তাহলে ডিফারেন্স কিন্তু বেশ, এবং যখন একটা রোগীর 1 মাসের ওষুধ খেতে হয়, ব্যাপক একটা ডিফারেন্স কিন্তু হয়ে যায়। এখন আমার কাছে যে পেশেন্ট আসবেন, আমার কিন্তু পেশেন্টের সাথে কথা বলে তার ডিজিজটাতে যেমন, তার রোগটাতে যেমন আমার ফোকাস থাকবে, তেমন এটাও ফোকাস থাকবে পেশেন্ট ফাইন্যান্সিয়ালি কন্ডিশনটা তার কেমন। অনেক পেশেন্ট আসবে, যেহেতু আমরা সরকারি হসপিটালে ইন্টার্নশিপ করেছি বা ছিলাম, সেহেতু এরকম অনেক পেশেন্ট থাকবে যাদের হয়তো খুব কষ্ট করে, তারা বিভিন্ন জায়গা থেকে অনেক টাকা ম্যানেজ করে ঢাকা পর্যন্ত এসেছেনই খুব কষ্ট করে, বাকি চিকিৎসাটা খুব কষ্টে চালাচ্ছেন। সেই রোগীটাকে তো আমার অনেক হাই কোয়ালিটির ওই 50 টাকার ওষুধটা তো আমি লিখে দিব না। আমি দিব তার যেন কাজ চলে যায় এবং সে যেন ওষুধটা খেতে পারে, সেটা যেন খেতে পারে, তার যেন ডিজিজটা বা রোগটা ভালো হয়, সেজন্য আমি তার কথা চিন্তা করে সেই ওষুধটা দিব। আমি কিন্তু আমার কমিশন কেমন আসলো, অথবা আমাকে কেউ গিফট দিল কিনা, কোনো কোম্পানি থেকে গিফট পেলাম কিনা, এইটা চিন্তা করলে কিন্তু মানবিক ডাক্তার হওয়া যায় না। অর্থাৎ আমার রোগীর সিচুয়েশনটা দেখতে হবে। আবার এমন অনেক পেশেন্ট আছে যারা ফাইন্যান্সিয়ালি অনেক ভালো, তাকে আমি হাই কোয়ালিটি ড্রাগ দিলে সে খুশি, আমি তাকে হাই কোয়ালিটি ড্রাগটা দিব। পরীক্ষা নিরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেক পরীক্ষা নিরীক্ষা আছে যেটা অনেক দামি। এখন আমার পেশেন্টের রোগ ধরা পড়তে হবে, এখন আমি চেষ্টা করবো যতটুকু না দিলেই নয়। এইভাবে থিঙ্ক করে আমি যদি আমার রোগীকে, মানে আমার এটাকে বলে এমপ্যাথি, হ্যাঁ এমপ্যাথি মানে সিম্প্যাথি না, মানে আমি ওই জায়গায় থাকলে, আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার পরিবার ওই জায়গায় থাকলে আমার কিরকম অনুভূতি হতো, সেইটা ফিল করে যখন আমি পেশেন্টকে দেখবো, এই এমপ্যাথিটা ইম্পর্ট্যান্ট। এটাই আমি মনে করি একজন ডক্টরের দরকার, একজন মানবিক ডক্টর হওয়ার জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটি দম্পতির, চিকিৎসক দম্পতির যে চ্যালেঞ্জেসগুলো এবং তাদের যে এবং চ্যালেঞ্জ এই উতরে যাওয়ার যে কৌশলগুলো, এই সমগ্র বিষয়ে আপনার খুব চমৎকার করে কথাবার্তা বলেছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের মাধ্যমে যে দর্শকরা শুনছেন, তারাও তাদের জীবনে এই আমাদের কথাবার্তা থেকে যদি কিছু নিয়ে ইউটিলাইজ করতে পারেন, সো সেটা আমাদের জন্য সার্থকতা। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীতে চিকিৎসকদের এই লাইফস্টাইল সংক্রান্ত আরও অনেক বিষয় নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফিজ।